শাকচূর্ণী অথবা শঙ্খচূর্ণী হলো সেই সমস্ত বিবাহিত মহিলাদের প্রেতাত্মা যারা কোনো অতৃপ্ত ইচ্ছা নিয়ে প্রাণ হারিয়েছে। এদের কাছে অলৌকিক ক্ষমতা আছে যেটা দিয়ে এরা যে কোনো মানুষের রূপ ধারণ করতে পারে। লোককথা অনুযায়ী এরা সাধারণত শ্যাওড়া বা অশ্বত্থ গাছে বসবাস করে। আজকে শোনাবো এমনই এক শাকচূর্ণীর সত্য ঘটনা। পূর্ব বর্ধমান জেলার এক প্রত্যন্ত গ্রাম রঘুনাথপুর। গ্রামের শুরুতেই পড়ে শ্মশান আর তার সাথে ঘন জঙ্গল। জঙ্গলের রাস্তা পেরিয়ে প্রবেশ করতে হয় গ্রামে। গ্রামের এক গোয়ালার ছেলে, তার নাম আশিস, পড়েছে শাকচূর্ণীর খপ্পরে। আমি যখন ওখানে গেলাম সেদিন এই ঘটনার শেষ দিন। তার আগে 3 দিন ধরে বেচারা আশিস ঝাঁটা পেটা, জুতো পেটা, চর থাপ্পড়, তার সাথে শুকনো লঙ্কা পোড়ার ধোঁয়া শুকে একেবারে কাহিল হয়ে পড়েছে। তার অপরাধ কি এমন ছিল যে এত অত্যাচার হবে তার ওপর? অবশ্য যার ওপর এত কিছু হচ্ছিল সে কিন্তু চুপচাপ সব অত্যাচার হাসি মুখে মেনে নিচ্ছিল। আর এটাই আমার নজর আরও বেশি করে কাড়ল। গ্রামের লোকেদেরকে জিজ্ঞাসা করে জানতে পারলাম আশিস দিন 2 আগে এক শনিবার দুপুরে গরু চড়াতে গিয়েছিল মাঠে। ধান উঠে যাওয়ার পর ফাঁকা মাঠ, শুকনো নদীর চরে প্রচুর ঘাস পেয়ে গরুর পাল এক জায়গাতেই চড়ছিল। তাই আশিস নদীর পাড়ে একটা অশ্বত্থ গাছের ছায়ার নিচে শুয়ে বেশ লম্বা ঘুম দিয়েছিল। ঘুম যখন ভাঙে তখন সন্ধে হয়ে গেছে। দেখে একটা তালের শুকনো বাখনা তার গায়ের ওপর চাপানো। আশেপাশে কেউ কোথাও নেই। গরুগুলো তখনও ঘাস চিবোচ্ছে। ও ভালো করে এদিক ওদিক চেয়ে দেখে, পাশাপাশি কোথাও আর কোনো গাছ নেই। তবে এই অশ্বত্থ গাছের উপর পরগাছা হয়ে জন্মেছে একটা তাল গাছ, হয়তো তারই ডাল। কিন্তু অত বড় তাল পাতার ডাল ওপর থেকে এসে আশিসের গায়ে পড়লে তার তো ঘুম ভেঙে যেত। তাহলে বিষয়টা তখন আশিসকে অতটা না ভাবালেও পরে ভাবালো খুবই। তখনকার মতো তো গরুর পাল নিয়ে সে বাড়ি চলে এলো। কিন্তু আসল বিপত্তি শুরু হলো রাতের বেলায়। পরিবারের সবার সাথে খেতে বসেছে আশিস। সে আজকে একটু বেশি বেশি খাচ্ছে, যেন গত 2 দিন ধরে সে কিছুই খায়নি। পরিবারের সবার এই ব্যাপারটা অদ্ভুত লাগে। তারপর ঘুমাতে গেলে আশিস খেয়াল করে তার হাত পা বেঁকে যাচ্ছে আর তার সাথে প্রচণ্ড খিদে পাচ্ছে। কিন্তু এই সব কিছুর কোনো যন্ত্রণায় সে পাচ্ছে না। পরের দিন সকালে সে এই বিষয়টা তার বাবা মাকে জানায়। আশিসের বাবা মা তাকে ওই দিনই ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তারবাবু এসব দেখে রক্ত পরীক্ষা করতে বলেন, কিন্তু রক্ত পরীক্ষা করে তার মধ্যে কোনো রোগের আভাসও মিলল না। সেদিনই দুপুরে শুরু হলো আর এক নতুন বিপত্তি। বেচারা আশিস খাওয়া দাওয়া করে দুপুরবেলা ঘুম দিয়েছিল বারান্দায়। মনে হয় কি যেন ডাকছে আর বাড়ি থেকে বাইরে যেতে বলছে। আশিস তার সেই ডাক এড়িয়ে যেতে কিছুতেই পারছে না। অগত্যা সে বিছানা ছেড়ে তক্তা থেকে নেমে আসে। ওর বাবা কিন্তু ছেলের ভাবগতি লক্ষ্য করছিল সকাল থেকেই। এখন সে তক্তা থেকে নামতেই প্রথমে তাকে ঝাঁটা পেটা, তারপর শুকনো লঙ্কা পুড়িয়ে শোকানো সব করে সে। একটু আধটু ঝাড়ফুঁক যা তার জানা ছিল এইসব প্রয়োগ করলো ছেলেকে অপদেবতার হাত থেকে বাঁচানোর জন্য। কিন্তু তাতে সাময়িকভাবে তখন আশিসকে তারা থামাতে পারলেও রাতের বেলা সে অশরীরীর ডাকে সাড়া দেওয়ার জন্য পাগল হয়ে উঠল আশিস। তখন তাকে সামলানোর দায় হলো তাদের। অগত্যা দড়ি দিয়ে বেঁধে রাখলো তারা তাকে সারা রাত। পরের দিন তাই ডাকা হলো কাঞ্চনপুর শ্মশানের বিখ্যাত রতন ওঝাকে। তিনি আসতেই জায়গাটা কেমন যেন অস্বাভাবিক শান্ত হয়ে গেল। কেউ কিছু দেখেনি, শোনেনি, কিন্তু তিনি আসতেই সকলেই অনুভব করলো বাতাসটা যেন হালকা হয়ে গেল, যেন অসংখ্য অশরীরী নিঃশব্দে সেই স্থান পরিত্যাগ করে পরিবেশটাকে বদলে দিয়েছে। আমি যখন ওখানে পৌঁছলাম তখন তিনি তার বিদ্যার প্রয়োগ দ্বারা আশিসকে তার নখদর্পণে আনতে পেরেছেন। এরপর রতন ওঝা তার ব্যাগ থেকে একটা আয়না বার করে আশিসের সামনে ধরল। সেই আয়নাতে ফুটে উঠল সেই অশ্বত্থ গাছটার ছবি।
আশিস নিজে সেই গাছ দেখে চিনতে পারে। তারপর আশিস ও তার পাশে থাকা বাকিরেও সেই আয়নাতে দেখল ওই অশ্বত্থ গাছের ডালে ঝুলছে এক আদিবাসী রমণীর গলায় ফাঁস দেওয়া শরীর। তার পা দুটো মাটি থেকে মাত্র কয়েক বিঘত ওপরে, ঠিক সেই স্থানে যেখানে পরশু দুপুরে ঘুমিয়েছিল আশিস। ব্যাস, কি ঘটেছিল তা বুঝতে আর কারোরই বাকি রইল না। রতন ওঝা কিছু মন্ত্র বলাতেই সেই অশ্বত্থ গাছটা ডালপালা নিয়ে হঠাৎই জমি থেকে উৎপাটিত হয়ে গিয়ে নদীর খালে পড়ে গেল। তিনি আশিসকে আশীর্বাদ করে বাড়ি ছেড়ে চলে গেলেন মাঝি পাড়ার দিকে। পরে জানা গেল কয়েক বছর আগে নাকি বরের সাথে ঝগড়া করে ওখানেই গলায় দড়ি দিয়ে মারা গেছিল এক সাঁওতালি রমণী। তার বরেরও রাগ ছিল খুব, তাই হয়তো তার প্রাথমিকভাবে যেই অন্ত্যেষ্টিক্রিয়া দরকার হয় সেটা তিনি করেননি। ওঝার দৌলাতে বুঝি এবার তার সেই আত্মার মুক্তি হয়েছে। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? কেমন লাগলো আজকের ভিডিও সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও, লাইক করে দিও ভিডিওটাকে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই নিজেদের বন্ধুদের সাথে তোমরা এটা শেয়ার করতে পারো। আর অবশ্যই সাবস্ক্রাইব প্লিজ করে দাও। 198 সাবস্ক্রাইবারে আছি আমরা, প্লিজ 200 করে দাও। আজকে 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন, আর তার সাথে সরস্বতী পুজো। তো এই দিনটাকে তোমরা খুব এনজয় করো। ওকে, সো এতক্ষণের জন্য এইটুকুই। তোমরা দেখছিলে গল্প টাইমের সঙ্গে ছিলাম আমি আপ্পা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। গুড বাই।